হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিসকাস করব যে আপনার বাচ্চার যদি অ্যাজমা হয়ে থাকে তাহলে কি করে অ্যাজমার অ্যাটাকটি বারবার হওয়া থেকে বাচ্চাকে প্রিভেন্ট করবেন। 2 নম্বর, আমরা অ্যাজমা কি করে বাচ্চাদের হয়ে থাকে সাধারণত। 3 নম্বর হচ্ছে আমরা ডিসকাস করব যে যদি অ্যাজমা অ্যাটাক বাড়িতে হয়ে থাকে তাহলে আপনারা কি করে কি ট্রিটমেন্ট করবেন বাড়িতে বসে। 4 নম্বর হচ্ছে আমরা আজকে ডিসকাস করব যে অ্যাজমা যদি হয়ে থাকে বাচ্চার জন্য যে ইনহেলার গুলো ইউজ করা হয় সেই ইনহেলার গুলো কিভাবে ইউজ করতে হয়। আর 5 নম্বর আমরা আছে ডিসকাস করব যে এই যে ইনহেলার গুলো ইউজ করার পরে সেগুলো কি কি প্রিকশন নিতে হবে আর কিভাবে সেগুলোকে পরিষ্কার করতে হবে। তো আজকে আমরা সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব। এই ভিডিওটি একটু লম্বা হতে পারে কারণ এই ভিডিওতে সবকিছু একসাথে অ্যাজমা নিয়ে কভার করা থাকবে। তো এই জন্য আজকে আমরা এই পুরো একটা ভিডিওতে সবকিছু কভার করার চেষ্টা করব। তো সবার ফার্স্ট আমরা বলবো অ্যাজমাটিক কি। অ্যাজমাটি হলো একটা টাইপের একটা বডিতে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন মানে বাংলা ভাষাতে এটা হলো একটা অ্যালার্জি টাইপের জিনিস, একদম সহজ ভাষায়। তো আমাদের বডিতে যদি বডির বাইরের কোনো জিনিস যদি শ্বাস নিতে চলে আসে, যেমন কোনো রকম ধুলো বালি বা পশু পাখির লোম বা ফুলের রেণু বা কোনো ভাইরাস ব্যাকটেরিয়া, এগুলো যখন বডিতে ঢুকে শ্বাস নিতে ঢোকে তখন শ্বাসনালী সেটিকে শ্বাস নিতে থাকা কিছু সেলস গুলো সেটিকে একটা আলাদা বডি থেকে আলাদা জিনিস বলে ফরেন বডি হিসাবে সেটিকে রিকগনাইজ করে। আর রিকগনাইজ করলে সেটি কি করে তার এগেনস্টে তখন তাকে সে মারার চেষ্টা করে। আর তার জন্য যেমন যুদ্ধে যদি লড়াই হয় তাহলে যেমন রক্ত ক্ষরণ হয়, সেরকম এরকম লড়াই হলে যখন সেলসটিকে মারার জন্য চেষ্টা করবে, অ্যান্টিজেন থেকে মারার জন্য চেষ্টা করবে, সেই ফরেন বডিটিকে মারার জন্য বা বডিতে যে যুদ্ধ হবে যুদ্ধের সময় অনেক রকম ইনফ্লামেটরি প্রোডাক্ট রিলিজ হয় বা এনজাইম রিলিজ হয়। তার জন্য কি হয় বডিতে অনেক রকম রিয়াকশন হয়। তো সবার ফার্স্ট কি রিয়াকশন হয়, যদি এই সমস্ত বাইরের যে প্রোডাক্ট গুলো শ্বাসে ঢুকলো সেগুলো হচ্ছে অ্যালার্জেন হিসাবে বডি চিহ্নিত করছে। তো বডিতে চিহ্নিত করার পরে সেটিতে রিয়াকশন স্টার্ট হলো। রিয়াকশনের পর হিস্টামিন বলে একটি প্রোডাক্ট রিলিজ হয়। সেই হিস্টামিনটি বডিতে কি করে শ্বাসনালীর ভিতর সিক্রেশন বাড়িয়ে দেয়, মিউকাস সিক্রেশনটিকে বাড়িয়ে দেয়। আর মিউকাস সিক্রেশনটা বাড়িয়ে দিলে শ্বাসনালীটির ভিতরে কফ জমতে শুরু করে। 2 নম্বর কি হয়, এই হিস্টামিনের সাথে আরো কিছু কিছু অ্যান্টি ইনফ্লামেটরি প্রোডাক্ট রিলিজ হয় যেগুলো নার্ভ, এই যে একটা শ্বাসনালী, সাপোজ মনে করেন এটি শ্বাসনালীর পাশে যে জায়গাটি থাকে সেখানে নার্ভ থাকে, সেই নার্ভ গুলোকে স্টিমুলেট করে। আর নার্ভকে স্টিমুলেট করলে শ্বাসনালীটি চুপসে যায়। আর চুপসে গেলে বাচ্চাদের শ্বাস নিতে কষ্ট হয়। তো সেই জন্য বাচ্চাদের সাধারণত শ্বাসনালী চুপসে গেলে আমার শ্বাস নিতে কষ্ট হয়। আর 3 নম্বর কি হতে পারে, বাচ্চাদের কাশি শুরু হয়। কারণ কি বডিতে যে এই অ্যালার্জেন গুলো বডিতে ঢুকলে বডি চেষ্টা করে সেই অ্যালার্জেন গুলোকে কাশির মাধ্যমে কফ কেসে কেসে বের করে দেওয়ার চেষ্টা করে, এই জন্য কাশি শুরু হয়। তো এই জন্য অ্যাজমার ফার্স্ট অ্যাটাক স্টার্ট হলেই বডিতে কি হবে, প্রথমে হচ্ছে কাশি শুরু হবে, তারপরে হচ্ছে কফ মুখের মধ্যে গড়গড় করবে, তার মধ্যে তারপর শ্বাসকষ্ট শুরু হবে। তো এগুলো হচ্ছে একদম টিপিক্যাল অ্যাজমা অ্যাটাক হয় হিস্ট্রিতে মা বাবারা বলে থাকেন আমাদের। তো এবার আমি যেহেতু বলেছি এই সমস্ত বাইরের যে ফরেন বডি সেগুলো অ্যালার্জেন হিসেবে দেখা হয়। তো এই অ্যালার্জেন গুলো কি কি, সাধারণত দেখা গেছে যে কোনো বাইরের প্রোডাক্টই অ্যালার্জেন হিসেবে শ্বাসনালীতে ঢুকলে সেটিকে অ্যালার্জেন হিসেবে বডি ডিটেক্ট করতে পারে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিটেক্ট করে কোনগুলোকে, ধুলোবালি, ধোঁয়া, তারপর হচ্ছে পশু পাখির লোম, তারপর আপনার ভাইরাস ব্যাকটেরিয়া, তারপর আপনাদের বাড়িতে থাকা যে সমস্ত ছোট ছোট ডাস্ট মাইটস যেগুলো থাকে, ফুলের রেণু, সেইগুলো। তো এইগুলো দিয়ে বাচ্চাদের খুব বেশি আপনার অ্যালার্জি রিয়াকশন হয়, আর যার জন্য শ্বাসনালীতে অ্যাজমার অ্যাটাকটি বারবার হতে থাকে। তো এইগুলো থেকে সব চেষ্টা করুন বাচ্চাকে দূরে রাখতে। এগুলো থেকে দূরে রাখলে অর্ধেক সময় আপনাদের অ্যাজমা অ্যাটাকটি হওয়ার চান্স কমে যায়। এবার অনেক বাবা মারা বলে থাকেন যে বাচ্চাদের হঠাৎ করে যদি অ্যাজমা অ্যাটাক বাড়িতে হয় তাহলে আমরা কি করব। তো আপনার বাচ্চার হঠাৎ করে বাড়িতে যদি শ্বাসকষ্ট হয় বা হঠাৎ করে বাইরে নিয়ে গেছেন, কোথাও ঘুরতে নিয়ে গেছেন, হঠাৎ করে শ্বাসকষ্ট স্টার্ট হলো, প্রচন্ড কাশি শুরু হলো, তাহলে কি করব। এই ক্ষেত্রে দেখবেন বাড়িতে আপনাদের ডক্টররা যারা বাচ্চাদের অ্যাজমা ডায়াগনোসিস করে তারা বাচ্চাদের দুটো ইনহেলার ইউজ করতে বলে, একটা বা দুটো ইনহেলার ইউজ করতে পারেন। তো এই ইনহেলার গুলোকে আপনারা সবসময় ক্যারি করবেন, যদি বাইরে কোথাও ঘুরতে চান তাহলে ক্যারি করবেন বা বাইরে থাকলেও ক্যারি করবেন। এই ইনহেলার গুলোর মধ্যে 2 রকম ইনহেলার থাকে, ডাক্তাররা সাধারণত 2 রকম ইনহেলার প্রেসক্রাইব করে, একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট আর একটা হচ্ছে আপনার স্টেরয়েড জাতীয় ওষুধ। এই শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট তার মানে কি, যেমন হচ্ছে লেভোলিন বা অ্যাসথালিন
বা স্যালভিয়ার এরকম টাইপের যে ইনহেলার গুলো থাকে সেই ইনহেলার গুলো আপনারা কি করবেন, সব সময় যখনই বাচ্চা হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হবে, হঠাৎ করে কাশি শুরু হবে, হঠাৎ করে বুকে কফ জমতে শুরু করলে, কাশি প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে বা বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে, কাশি হচ্ছে বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে আপনারা এই ইনহেলারটিকে সবার আগে ইউজ করবেন। এই ইনহেলারটি কত পাম্প করে দেবেন সেটি আপনাদের ডক্টর যেমন ভাবে বলে দিয়েছে ওয়েট অনুযায়ী সেরকম পাম্প করে দেবেন। কত পাম্প করে দেবেন সেটা আপনাদের ডক্টর যেরকম প্রেসক্রাইব করেছে সেরকম পাম্প অনুযায়ী দেবেন। কতবার দেবেন, যখনই হঠাৎ করে কাশি সর্দি বা হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে তখনই প্রথম সেই মনে কথা, সাপোজ কোনো বাচ্চা দু পাম্প করে দিতে পারছে, তাহলে দু পাম্প করে দেবেন, তার 20 মিনিট পরে আবার দু পাম্প দেবেন, তার 20 মিনিট পরে আবার দু পাম্প দেবেন। এটি তো 20 মিনিট পর পর মানে 1 ঘন্টার মধ্যে আপনি 3 বার এই পাম্পটিকে দেবেন, যতবার বলেছে ততবার তত পাম্প করে 3 বার দেবেন। তারপরে একবার স্টেরয়েড যেটি দিয়েছে, সাপোজ স্টেরয়েড যেমন বুডামেট, বুডেকট, ফোরাকট এরকম টাইপের যে ওষুধটি, সেটি যেটি ফর্মোটেরল এরকম যে ওষুধটি দিয়েছে সেইটি তখন একবার দেবেন 20 মিনিট পরে। তাহলে কি হলো, 1 ঘন্টার মধ্যে আপনারা 3 বার এই শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট দিলেন আর একবার আপনার স্টেরয়েড দিলেন। এরপরে যদি কাশিটি পারসিস্ট করতে থাকে তাহলে প্রতি ঘন্টায় ঘন্টা দিতে পারেন। যদি কাশিটি খুব বেশি থাকে প্রতি ঘন্টা ঘন্টায়, একটু কমে গেলে 2 ঘন্টা পর পর, আর একটু কমে গেলে 4 ঘন্টা পর পর দিতে পারেন, আর ডক্টর কাছে দিতে পারেন। তো বাড়িতে গিয়ে এই যে সবসময় খেয়াল করবেন, বাচ্চাদের যদি হঠাৎ করে শ্বাসকষ্ট হয় তাহলে বা হঠাৎ করে কাশি স্টার্ট হয় বা হঠাৎ করে অ্যাজমা অ্যাটাক হয়, তাহলে এইগুলো আপনাদের সবসময় রাখতে হবে আর এইগুলো ইউজ করতে হবে। এবার হচ্ছে বাচ্চাদের অনেক বাবা মা জিজ্ঞেস করেন রাতের বেলা কাশিটি বাড়ে, তো অ্যাজমা যাদের আছে তাদের সাধারণত বা অ্যালার্জি যাদের আছে তাদের রাতের বেলায় কাশিটি বেশি হয়। এটি দেখা গেছে, কারণ কি, ভোর রাতের দিকে বাচ্চাদের আর প্যারাসিম্পথেটিক নার্ভের অ্যাক্টিভিটি বেড়ে যায়। তো প্যারাসিম্পথেটিক নার্ভ যেটি থাকে সেটি শ্বাসনালীগুলোকে শুরু করতে সাহায্য করে, মানে চুপসে দেয়, এই জন্য তখন আরো কাশি সর্দিটি বেড়ে যায়। তো এইগুলো হচ্ছে সাধারণত আপনাদের অ্যাজমা অ্যাটাক হলে এইগুলো থেকে অ্যাটাক হতে পারে। এবার হচ্ছে অ্যাজমা অ্যাটাক যদি না হয় তার জন্য আমরা কি করে প্রিভেনশন করবো। অ্যাজমা অ্যাটাক যদি না হয় তার জন্য আপনারা প্রিভেনশন করবেন কি করে, আপনার বাচ্চাকে যখন বাইরে নিয়ে বেরোবেন তখন আপনারাও মাস্ক পরবেন, বাচ্চারাও যেন মুখে মাস্ক করে বাইরে বেরোয়, যাতে ধুলো বালি থেকে বাচ্চাকে দূরে রাখা যায়। 2 নম্বর হচ্ছে বাড়িতে কেউ স্মোকিং করবেন না বা বাইরে স্মোকিং করে বাড়িতে ঢুকবেন না, কারণ স্মোকিং করলে এই সমস্ত যে ধোঁয়াগুলো থাকে সেই ধোঁয়াগুলো বাইরে যদি করে আসেন তাহলে এই স্মোকিং করার পরে ছোট 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 পার্টিকেল থাকে যেগুলো বাচ্চা আপনাদের মুখে বা গায়ে লেগে থাকে বা হাতে লেগে থাকে, যেগুলো হাত ধুলেও বা মুখ ধুলেও সেগুলো যায় না। সেগুলো সবসময় বাচ্চাদের যদি গিয়ে টাচ করেন তাহলে বাচ্চাদের শ্বাসনালীতে চলে যায়, দিয়ে সেখান থেকে বাচ্চাদের কাশি সর্দি স্টার্ট হতে পারে। ধোঁয়া ইউজ থেকে বাচ্চাকে দূরে রাখবেন। যদি উনুনে রান্না করেন তাহলে উনুনে রান্না করাটাই থেকে বাচ্চাকে দূরে রাখবেন। উনুনে রান্না করবেন না, গ্যাসে পারলে রান্না করবেন। বাড়িতে গুড নাইট, অল আউট, মর্টিন, ধূপ ধুনো এগুলো জ্বালাবেন না। ধূপকাঠি জ্বালিয়ে রাখবেন বা বাড়িতে গুড নাইট, অল আউট, মর্টিন জ্বালিয়ে রাখেন সারা রাত ধরে, এতে ক্ষতি, এগুলো জ্বালাবেন না, এগুলো তো বাচ্চাদের অ্যাজমা অ্যাটাকটি বেড়ে যায়। 3 নম্বর কি, বাড়িতে আপনারা রোজ বিছানা চাদর চেঞ্জ করবেন। যে রুমে বাচ্চা থাকবে সেই রুমে ঘর ঝাড় দেবেন না, ঘর ঝাড় দেওয়ার পরে বাচ্চাকে রুমে আনবেন, ঘর ঝাড় দেওয়ার পরে প্রথমে জলের ওয়াটার স্প্রে করবেন, তারপরে বাচ্চাকে সেই রুমে আনবেন, তার আগে বাচ্চাকে সেই রুমে আনবেন না। রোজ সকালবেলা উঠে বিছানার চাদরটি চেঞ্জ করবেন। আর ব্যায়াম করার ঘরে বাচ্চাকে রাখবেন না, যে রুমে সূর্যের আলো থাকে সেই রুমে বাচ্চাকে রাখার চেষ্টা করবেন। আর হচ্ছে আপনারা যখনই বাড়িতে যদি কারো ঠান্ডা সর্দি লেগে থাকে, কারণ এই অ্যাজমা অ্যাটাক দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের হয়ে থাকে, যদি বাড়িতে কারো ঠান্ডা সর্দি লেগে থাকে তাহলে অ্যাজমা অ্যাটাকটি হঠাৎ করে বেড়ে যায়। তো এই জন্য বাড়িতে যদি কারো ঠান্ডা সর্দি লেগে থাকে সে মাস্ক পরে থাকে, সে বাচ্চাটাকে একটা প্রপার দূরত্ব মেনটেন করে রাখতে হবে। তো এইগুলো যদি করা হয় তাহলে অ্যাজমা অ্যাটাকটি হওয়ার থেকে চান্স কমে যায়। তারপর বাড়ির চারপাশে যদি আদাচূড়া, কৃষ্ণচূড়া বা জংলি কোনো গাছ, পার্থেনিয়াম টাইপের গাছ থাকে, এই ওয়েদার চেঞ্জের সময় এই সমস্ত গাছের রেণুগুলো উড়ে উড়ে বাচ্চাদের নাকে যায়, সেখান থেকে বাচ্চাদের অ্যাজমা অ্যাটাক হতে পারে, তো সেগুলো থেকে বাচ্চাদের দূরে রাখতে হবে। তারপর কি করতে হবে, বাচ্চাদের আপনারা যখনই তারপর কি করতে হবে, বাড়িতে যদি পশু পাখি থেকে থাকে তাহলে তাদের থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে, কারণ পশু পাখির লোমগুলো সাধারণত উড়ে উড়ে গরমকালে বা শীতকালে উড়ে উড়ে বাচ্চাদের নাকে যায়। পশু পাখিদের গায়ে প্রচুর পরিমাণে ডাস্ট মাইটস থাকে, সেগুলো সাধারণত বাচ্চাদের নাকে হতে গিয়ে বাচ্চাদের শ্বাসকষ্ট করে, তো পশু পাখি থেকে বাচ্চাদের দূরে রাখতে হবে। তো এগুলো করলে বাচ্চাদের সাধারণত অ্যাজমা অ্যাটাকটি সাধারণত চান্স হওয়ার চান্স অনেক কমে যায়। এবার হচ্ছে আমাদের যে স্পেসারটি ইউজ করা হয়, অনেকে জিজ্ঞেস করেন যে স্পেসার ইউজ করা ভালো বা নাকি
বাচ্চাদের আমরা নেবুলাইজার ইউজ করা ভালো। তো দেখা গেছে যে দুটো ইউজ করাতে সমান এফেক্টিভনেস। তো যে কোনো একটা ইউজ করতে পারেন। যদি আপনার বাচ্চা ভালো করে ইনহেলারটি ইউজ করতে পারে, তার সাথে স্পেসারটি দিয়েই সবসময় দেবেন। কখনো ডিরেক্ট ইনহেলারটি দেবেন না, স্পেসারটি দেওয়া থাকবে, তার সঙ্গে ইনহেলারটি ইউজ করবেন। তো যদি বাচ্চারা ভালো করে ইনহেলারটি ইউজ করতে পারে, তাহলে ইনহেলার প্লাস প্রেসার দেবেন। আর যদি বাচ্চা ভালো করে ইউজ না করতে পারে, বা বাচ্চার বয়স যদি 2 বছর বা 3 বছর 4 বছর হয়ে থাকে, তাহলে আপনারা নেবুলাইজার ইউজ করতে পারেন। এবার হচ্ছে সিজন চেঞ্জের সময় বাচ্চাদের সাধারণত এইগুলো বেশি লেগে থাকে। তো সিজন চেঞ্জের সময় আপনার প্রিকশন নেবেন। যখনই বাইরে বেরোবেন তখন মুখে মাস্ক পরে বেরোবেন। বিনা কারণে যখন তখন বাচ্চাকে বাইরে বের করবেন না এই সিজন চেঞ্জের সময়। তো এইগুলো করে থাকবেন। অনেক বাচ্চাদেরই বলেন, মা বাবা এসে বলেন যে বাচ্চারা তো আমাদের খেলতে যাচ্ছে, মাঠে খেলতে যাচ্ছে, তখন যদি বাচ্চাদের কাশি হয় বা ধুলোবালিতে লাগতেই পারে, তাহলে আমরা কি করবো? তো কি করবেন? যদি বাচ্চাদের ধুলোবালি লেগে থাকে, তাহলে বাড়িতে এসে কাশি শুরু করে, তাহলে লেবলিন বা সালবুটামল বা অ্যাস্থালিন বা এই স্যালভেয়ার এরকম যে ইনহেলারটি ইউজ করা হয় কাশি হলে, সেই ইনহেলারটি আপনারা 3 বার দিয়ে নেবেন 20 মিনিট পর পর। বা যদি আপনার খেলতে যায় তার আগে একবার স্টেরয়েডটি ইনহেলারটি দিয়ে তারপরে খেলতে যাবেন, তাহলে এরকম কাশি হওয়ার চান্স কম না থাকে। এবার হচ্ছে আমি যে স্পেসারটি আছে সেই স্পেসারটিকে কি করে ক্লিন করতে হয়, এটির আমার একটা ডিটেল ভিডিও আছে, সেটি দেখে নিতে পারেন। এমনি বলে রাখছি যে প্রতি সপ্তাহে ওই যে স্পেসারটি থাকে সেই স্পেসারটিকে আপনারা ট্যাপ ওয়াটারে, নর্মাল ট্যাপ ওয়াটার, রানিং ট্যাপ ওয়াটারে ধরে রাখবেন। সেখান থেকে জল এসে নিয়ে থেকে পরিষ্কার করে নিয়ে থেকে জল ঝাড়া মতন ঝেড়ে রেখে দেবেন। তার ভেতরে কাপড় দিয়ে বা কোনো কিছু দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করার চেষ্টা করবেন না। এটি নিয়ে থেকে জল ঝাড়া মতন ঝেড়ে রেখে দেবেন। তা থেকে বাচ্চাটি পরিষ্কার হয়ে যাবে। এর ভিতরে কখনোই হাত দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন না। এবার হলো যে আপনাদের ইনহেলারটি কি করে ইউজ করতে হয়। আমি এর নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সেটা দেখে নিতে পারেন কি করে ইনহেলার ইউজ করতে হয়। আমরা মোটা মানে সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি যে ইনহেলারটিকে নিয়ে প্রথমে 10 বার জোরে জোরে ঝাঁকাবেন। ঝাঁকানোর পরে স্পেসারের এপাশে লাগিয়ে বাচ্চার মুখটা পুরোটা, স্পেসারের অপর সাইডে যেটা মাউথ সাইড থাকে সেই মাউথ সাইডে পুরোটাই মুখটা বন্ধ করে দেবেন। দিয়ে বাচ্চাকে একবার ইনহেলারটিকে পুশ করার পরে 10 বার সে লম্বা লম্বা নাক বন্ধ করে লম্বা লম্বা 10 বার শ্বাস নেবে। এরকম করে 10 বার লম্বা লম্বা শ্বাস নেবে। তার 1 মিনিট পরে আবার 1 পাম্প দেবেন। তার 1 মিনিট পর আবার 1 পাম্প। যদি 3 বার দিতে হয় বা একবার দিতে হলে 1 পাম্প দেবেন, বা 2 বার দিতে হলে 2 পাম্প দেবেন। 1 মিনিট পর পর ইন্টারভালে দিতে হবে সেটি। তো এইভাবেই আপনারা আপনারা যদি বাচ্চাকে রাখেন, তাহলে বাচ্চাদের এইভাবে আস্তে আস্তে অ্যাজমা অ্যাটাক থেকে বাচ্চাদের দূরে রাখা যায়। খেয়াল করবেন বাচ্চাদের অ্যাজমা অ্যাটাক যতবার হবে ততবারই বাচ্চাদের ফুসফুসে কিছু পশম ক্ষতি হয়। এই জন্য চেষ্টা করবেন বাচ্চাদের যাতে অ্যাজমা অ্যাটাক বারবার না হয়। সেই জন্য বাচ্চাদের আপনারা চেষ্টা করবেন প্রিভেন্ট করার জন্য, যাতে বারবার অ্যাজমা অ্যাটাক না হয়। তো আজকের জন্য আপাতত এটুকুই। দেখা হবে নেক্সট। থ্যাংক ইউ।